ঢাকায় ডোনাল্ড লু হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম, 1 জুনের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 50 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোনো অনিশ্চিত শর্তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, যিনি সম্প্রতি ঢাকা সফর করেছেন, যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে এবং 1 জুনের মধ্যে জাতীয় সংসদে স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে। সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য মার্কিন চাপকে অনায়াসে মেনে নেবে, বিশেষ করে এমন সময়ে যখন দুর্নীতির গুরুতর অভিযোগ ছাড়াও ব্যাপক নির্বাচনী কারচুপির অভিযোগ রয়েছে। বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, অপশাসন, অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে 14 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে বৈঠকের সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই বার্তাটি ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের কাছে পৌঁছে দেন। বাংলাদেশে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জটিল ইস্যু উত্থাপনের পাশাপাশি ডোনাল্ড লু র্যাবের উপর নিষেধাজ্ঞা না ওঠানোর কথা বলেন। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের বিষয় এবং 2টি গুরুত্বপূর্ণ আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের সদস্যদের সমন্বয়ে একটি দ্বিদলীয় আমেরিকান প্রতিনিধি দলের সাম্প্রতিক সফর নিয়েও আলোচনা করেছেন, যিনি পরে সাংবাদিকদের কাছে এটি নিশ্চিত করেছেন। একই দিনে ডোনাল্ড লু ও সালমান এফ রহমানের মধ্যে বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন যে বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ আপত্তি করে। সূত্রগুলো জানিয়েছে যে শেখ হাসিনার সামনে ডোনাল্ড লু 2টি বিকল্প রেখেছিলেন। প্রথম বিকল্পের অংশ হিসেবে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারে এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী সালমান এফ রহমানের সামনে উপস্থাপন করেন একটি সত্যিকারে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করার আগে 1 জুনের মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের সুপারিশ করেন। বাংলাদেশের নেতৃত্বের সামনে উপস্থাপিত 2টি বিকল্পের ভিত্তি ছিল যে উভয় সংবিধানের কাঠামোর মধ্যে এবং তাই সরকার দ্বারা কাজ করা এবং বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশের সংবিধানের 4th খণ্ডের 2য় অধ্যায়ে বলা হয়েছে, 1. প্রধানমন্ত্রীর পদ শূন্য হয়ে যাবে, ক. যদি তিনি রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিয়ে যে কোনো সময় পদ থেকে পদত্যাগ করেন, অথবা খ. যদি তিনি সংসদের সদস্য হওয়া বন্ধ করেন। 2. প্রধানমন্ত্রী সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন ধরে রাখা বন্ধ করে দিলে তিনি হয় তার পদ থেকে পদত্যাগ করবেন বা সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দেবেন এবং যদি তিনি সন্তুষ্ট হন তবে রাষ্ট্রপতি তা করবেন। যে সংসদের অন্য কোনো সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের আদেশ দেন না, সেই অনুযায়ী সংসদ ভেঙে দিন। এছাড়াও সংবিধানের 54 অনুচ্ছেদে বলা হয়েছে যে যদি রাষ্ট্রপতি পদের শূন্যতা দেখা দেয় বা রাষ্ট্রপতি যদি তার অনুপস্থিত, অসুস্থতা বা অন্য কোনো কারণে তার অফিসের কার্য সম্পাদন করতে অক্ষম হন, তবে স্পিকার সেই কার্যগুলি সম্পাদন করবেন যতক্ষণ না একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন বা যতক্ষণ না রাষ্ট্রপতি তার অফিসে কার্যভার গ্রহণ করেন। যেমনটি হতে পারে গুরুত্বপূর্ণভাবে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী দ্বারা ইঙ্গিত দেওয়া হয়েছিল যে 2টি বিকল্প মেনে চলতে ব্যর্থ হলে তবে পছন্দের দ্বিতীয়টি প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা সহ বাংলাদেশি ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক শক্তিশালী অর্থনৈতিক নিষেধাজ্ঞার দ্বারা অনুসরণ করা হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিন আল্টিমেটাম উপেক্ষা করার ক্ষেত্রে একটি সূত্র যেমন 2টি বিকল্পের বর্ণনা দিয়েছে। আমেরিকার কর্তৃপক্ষ ঢাকায় তাদের কথোপকথনকারীদের বলেছে যে আইনের যথাযথ প্রক্রিয়াগুলি উচ্চমূল্যের বিরুদ্ধে অনুসরণ করবে বলে জানা যায় ওই দেশে বসবাসকারী বাংলাদেশি ব্যক্তি। নর্থ ইস্ট নিউজের সাথে কথা বলার সময় বাংলাদেশের অন্যতম প্রধান সাংবিধানিক বিশেষজ্ঞ শাহদ্দিন মালিক বলেছেন যে পরিস্থিতি রাজনৈতিক বা অন্যথায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হবে। রাষ্ট্রপতি মন্ত্রিসভা চালিয়ে যেতে বলবেন এবং রাষ্ট্রপতি যদি অপ্রস্তুত হন, যে কারণেই হন না কেন, স্পিকার তার দায়িত্ব পালন করবেন। সংবিধানের 15তম সংশোধনীতে প্রচুর ত্রুটি রয়েছে বলে সম্মত হয়ে মালিক বলেছিলেন যে যদি তিনি পদত্যাগের দাবিতে রাজি হন তবে এটি তার জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে। মালিক উপসংহারে এসেছিলেন যে শেখ হাসিনা এই ধরনের পদক্ষেপগুলিকে অস্বীকার করবেন এবং তিনি আশঙ্কা করেছেন যে শাসন ব্যবস্থা দমনমূলক হবে। দেশ ছাড়ার প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই। গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে। এই তালিকায় ডিবি পুলিশের প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সদ্য বিদায়ী কমিশনার, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে। তবে সংখ্যার দিক থেকে 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি, আর বেশিরভাগ কর্মকর্তাদের পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা এবং কানাডা। সংশ্লিষ্ট একাধিক তথ্যের সূত্র মতে ডিএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম,
12তম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি কামরুল হাসান, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, 15 ব্যাচের কর্মকর্তা মদিনুল ইসলাম, শাহাবুদ্দিন খান, মাহবুবুর রহমান, খন্দকার লুৎফর কবির, আলী মাহমুদ, কৃষ্ণপদ রায়, 17 ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান, 18 ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান, 18 ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন। 17 ব্যাচের মিজানুর রহমান, হাফিজ আক্তার, আনোয়ার হোসেন এবং মঈদুদ্দিন কানাডার ভিসার আবেদন করেছেন। 17 ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন। 18 ব্যাচের ইমাম হোসেন এবং মোজাম্মেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন। 15 ব্যাচের কর্মকর্তা বনজ কুমার মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন। 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শামিজান, মোল্লা নজরুল, মোস্তাক আহমেদ, নুরে আলম মিনা, শাহ আবিদ, আতিকুর রহমান, মাসুদুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, কানিস ফাতেমা, হারুনুর রশিদ, শেখ রফিকুল ইসলাম, মারুফ সর্দার, বিপ্লব কুমার সরকার, সাজ্জাদুর রহমান, জায়দুল আলম, মেহেদি হাসান, মিজানুর রহমান, ফরিদউদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, সঞ্চয় সরকার, জসিমউদ্দিন, আশরাফ হোসেন, মইনুল হক, আনিসুর রহমান, মাসুদ হোসেন, সুনন্দ রায়, প্রলয় কুমার জর্দার সহ বেশ কয়েকজন রয়েছেন। দেশ ছাড়ের প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা, কানাডা হলেও অনেকেই জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক, থাইল্যান্ডের ভিসার আবেদন করেছেন। তবে ইতিমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা সূত্র জানায়, বিগত 14 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদবি, অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে। উল্লেখ্য, নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত এক যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের ওপর দমনপীড়ন চালিয়েছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, বাংলার আকাশে আজ হাহাকারের শব্দ। আমেরিকা নাকি বিএনপিকে কাছে তুলে মই টেনে নিয়েছে। আমেরিকা বিবৃতি দিয়েছে বাংলাদেশের ইলেকশন নিয়ে, তাতে নাকি বোঝা যাচ্ছে যে আমেরিকা হাসিনাকে রেহাই দিয়েছে, আমেরিকা ইউটার্ন নিয়েছে বা আমেরিকা বিএনপিকে কাছে তুলে মই টেনে নিয়েছে। পিনাকি বলেন, আমি অন্য লোকেদের লেখা পড়ে যা বুঝলাম তা হচ্ছে নির্বাচনের পরে আমেরিকা যে বিবৃতি দিয়েছে সেটা খুব নরম সুরে দিয়েছে, আর এই বিবৃতিতে স্যাংশন ভিসা রেস্ট্রিকশনের কথা বলেনি। অথচ কম্বোডিয়া ইলেকশনের পরে বিবৃতি কড়া ভাষায় দিয়েছিল, আর ওই বিবৃতিতে স্যাংশন ভিসা রেস্ট্রিকশনের কথা বলেছিল, কিন্তু বাংলাদেশের বিবৃতিতে এমন কথা বলেনি। আসেন এই জিনিসটা নিয়ে আজকে আমরা অ্যানালাইসিস করি। প্রথমে দেখি, ভোটের কারণে আমেরিকা কি শুধু কম্বোডিয়াকে ভিসা রেস্ট্রিকশন এবং স্যাংশন দিয়েছে? না, দেয়নি। বিভিন্ন দেশে ভোটের কারণে আমেরিকা স্যাংশন এবং ভিসা রেস্ট্রিকশন দিয়েছে। আসেন আমরা সেই দেশগুলোর ইলেকশনের তারিখ দেখি আর ভিসা নিষেধাজ্ঞার তারিখগুলো দেখি, মানে কবে ইলেকশন হয়েছে আর কতদিন পর ভিসা রেস্ট্রিকশন দিয়েছে। প্রথম দেশ সিয়েরা লিওন, 24 জুন 2023 সালে নির্বাচন হয় আর ভিসা রেস্ট্রিকশন দেয় 31 আগস্ট 2023 সালে। উগান্ডা, 14 জানুয়ারি 2021 সালে নির্বাচন হয়, তার 1054 দিন পরে ভিসা রেস্ট্রিকশন দিয়েছিল আমেরিকা। জিম্বাবুয়ে, 23 আগস্ট 2023 সালে নির্বাচন, তার 103 দিন পরে ভিসা রেস্ট্রিকশন দিয়েছিল আমেরিকা। তার মানে আমরা কি এখন বলতে পারি ভিসা রেস্ট্রিকশন দেয়নি বলে হাসিনায় রেহাই দিয়েছে আমেরিকা? সিয়েরা লিওনের নির্বাচনের পরে স্টেট ডিপার্টমেন্ট থেকে স্টেটমেন্ট দিয়েছিল ম্যাথিউ মিলার। বাংলাদেশ নিয়ে যা লিখেছে তার থেকেও নরম কথা বলেছিল সিয়েরা লিওনের নির্বাচনের পরে। দুইটি স্টেটমেন্টে একটা কথা কমন, সেটি হলো ফেয়ার ইলেকশন হয়নি এবং এটাই ডেমোক্রেসির জন্য জরুরি। বাংলাদেশের বিবৃতিতে আরও একটি জিনিস আছে যেটা সিয়েরা লিওনের বিবৃতিতে নেই, সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে সেই জনগণের আকাঙ্ক্ষা গণতন্ত্র। সিয়েরা লিওনের নির্বাচনের পর 5টি দেশ এবং ইউই একসাথে বিবৃতি দিয়েছিল। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় আছে যা বাংলাদেশ নিয়ে ম্যাথিউ মিলার বিবৃতিতে আছে, সেটি হচ্ছে নির্বাচনী পর্যবেক্ষকরা বলেছে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়নি। পিনাকি ভট্টাচার্য আরও বলেন, আপনি প্রতিটি ভিসা রেস্ট্রিকশন পর দেশগুলো নির্বাচনের পরে বিবৃতি দেখেন, একই প্যাটার্ন দেখবেন, বরং তখন মনে হবে কম্বোডিয়ার ভাষাটাই অস্বাভাবিক। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা লক্ষ্য করেছেন আমি সবসময় 111-এর রেফারেন্স টানি আর বলি আমেরিকার 111 ঘটিয়ে হাসিনা দানবকে ভারতের সাথে নিয়ে আমাদের উপর মাথায় বসিয়েছে। কখনো এই প্রশ্নে আমি আমেরিকাকে ছাড় দিই না আর কখনো দিবও না। আমেরিকা যাই করুক, এই গণতন্ত্রের লড়াই সেইটা জাস্টিফিকেশন হবে ওই 111-এর কাফারা। আমরা চাই না দিল্লি থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের দাস হতে। ইউরোপের ফ্যাসিবাদ হঠাৎ একটি বিশ্বযুদ্ধ লেগেছিল, বাংলাদেশেও ফ্যাসিবাদ যাবে, হাসিনা পরাজিত হবে। এটি ভবিষ্যৎবাণী না, এটি আমাদের রাজনৈতিক শপথ। আর এভাবেই ফ্যাসিবাদ ধ্বংস হয়, সেই ধ্বংসটি ক্যারে নিজেও ধ্বংস হয়। আশেপাশে সবকিছু ধ্বংস করে তারপরে আবার নতুন করে শুরু হয়। আমরা চাচ্ছিলাম রক্তপাত না করে একটি শান্তিপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করতে। শুধু বাংলাদেশ না, মোদির ফ্যাসিবাদও যাবে, গোটা ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করে দিয়ে যাবে। যদি একটি রক্তাক্ত গৃহযুদ্ধের মধ্যে দিয়ে হাসিনাকে উৎখাত করতে হয় তাহলে দেশের জন্য ভালো হবে না, কিন্তু উপায় না থাকলে দেশ ওই দিকেই যাবে। এটাই ফ্যাসিবাদের বিপদ। ফ্যাসিবাদ যুদ্ধ, ধ্বংস আর মৃত্যু ডেকে আনে। আমেরিকা আপনাকে মুক্ত করে দিবে, এটা যদি আপনার চাওয়া হয় তাহলে তো আপনি মুক্তি চাচ্ছেন না, আপনি ইন্ডিয়ার দাসত্ব থেকে আমেরিকার দাসত্বে যাচ্ছেন। আপনাকে যদি সাহায্য নিতেও হয় মাথা উঁচু করে নেবেন।
একটা মর্যাদাবান মানুষকে সাহায্য যেভাবে চাই সেইভাবে চান। সবশেষে পিনাকি ভট্টাচার্য বলেন, আমরা লড়াইয়ের মাঠ ছাড়ব না। আমাদের ধমনীত শত শহীদের রক্ত, এই রক্ত হারতে জানে না। হাসিনা বলেছে মৃত্যু ছাড়া ক্ষমতা ছাড়বে না। আমরাও মৃত্যু ছাড়া লড়াই ছাড়ব না, লড়াইয়ের মাঠ ছাড়ব না। আমরা এটার শেষ দেখে ছাড়ব।